আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো সবাই? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আচ্ছা, ওকে ওকে ডিয়ার স্টুডেন্ট, তোমরা তোমাদের ভিডিও অন করো না কেন? গত ক্লাসে না বলে দিলাম ভিডিও অন করে তারপর ক্লাস করতে হবে, যেহেতু এটা লাইভ ক্লাসে ভিডিও অবশ্যই অন থাকতে হবে। ওকে, ওকে ডিয়ার স্টুডেন্ট, চলো যাওয়া যাক, আমরা আমাদের আজকের ক্লাসের যে কার্যক্রম সেটা শুরু করি। কি ব্যাপার? Okay. ওকে ডিয়ার স্টুডেন্ট, তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ? স্ক্রিন কি দেখতে পাচ্ছ? আজমেইন হোসেন, জি স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে না? আচ্ছা, জি স্যার। ওকে, তো ঠিক আছে, চলো আমরা আমাদের ক্লাসের কার্যক্রম শুরু করি ইনশাআল্লাহ। তো সবাই চ্যাট বক্সে তোমাদের নাম, রোলটা লিখে ফেলো। আমরা আমাদের ক্লাসের আজকে হচ্ছে বলা যায় লাস্ট ক্লাস আমাদের 10ম অধ্যায়ের। হ্যাঁ, আজকে আমরা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সৃজনশীল প্রশ্ন দেখো, নাম্বার 1 আমরা যে একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে এটা বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। দেখো, সিগমা শিপ বিল্ডার্স লিমিটেড একটি নতুন প্রতিষ্ঠান। তাদের প্রধান কার্যালয় খুলনায় রূপসা নদীর তীরে একটি একতলা ভবনে অবস্থিত। অফিসের আয়তন 10,000 বর্গফুট। প্রধান নির্বাহী ও প্রধান প্রকৌশলীর জন্য অফিসের এক প্রান্তে কাচ দিয়ে 2টি কক্ষ আছে। অন্যরা 2 সারিতে টেবিল ও চেয়ার নিয়ে বসে। প্রত্যেকের বসার স্থান 3.5 ফুট উচ্চতায় পার্টিকেল দ্বারা বিভক্ত। সিগমা শিপ বিল্ডার্স লিমিটেড প্রাথমিকভাবে শুধুমাত্র 50,000 টন ধারণ ক্ষমতা সম্পন্ন মালবাহী জাহাজ নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করে। তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের উদ্দীপক। দেখো, আমি আবার গল্পটা বলি। সিগমা শিপ বিল্ডার্স লিমিটেড নতুন একটি প্রতিষ্ঠান।
তাদের প্রধান কার্যালয় খুলনা রূপসা নদীর তীরে একটি একতলা ভবনে অবস্থিত। খুলনা রূপসা নদীর তীরে। অফিসের আয়তন হচ্ছে 10,000 বর্গফুট। প্রধান নির্বাহী এবং প্রধান প্রকৌশলীর জন্য অফিসের এক প্রান্তে কাচ দিয়ে দুটি কক্ষ আছে। অন্যরা দুই সারিতে টেবিল ও চেয়ার নিয়ে বসে। প্রত্যেকের বসার স্থান 3.5 ফুট উচ্চতায় পার্টিকেল দ্বারা বিভক্ত করা। সিগমা শিপ বিল্ডার্স লিমিটেড প্রাথমিকভাবে শুধুমাত্র 50,000 টন ধারণ ক্ষমতা সম্পন্ন মালবহী জাহাজ নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করে। তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের মূল কাজ। এখন চলে আসো নম্বর ক, মিশ্র বিন্যাস কি? কোশ্চেন, পণ্যের প্রকৃতি কিভাবে বিন্যাসকে প্রভাবিত করে? সিগমা শিপ বিল্ডার্স লিমিটেডের প্রধান কার্যালয় কি ধরনের অফিস বিন্যাস ব্যবহার করা হয়েছে? ব্যাখ্যা করো। ব্যবসায়িক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সিগমা শিপ বিল্ডার্স লিমিটেডের উপযুক্ত কারখানা লেআউট কি হবে? যুক্তি সহ ব্যাখ্যা করো। তো এই হচ্ছে মূলত কোশ্চেন। এখন আমরা এটার আনসারটা বের করার চেষ্টা করব। তো ডিয়ার স্টুডেন্ট, একটু খেয়াল করো, এখানে যে বিষয়টা বোঝানো হয়েছে সেটা হচ্ছে সিগমা শিপ বিল্ডার্স হচ্ছে একটি নতুন প্রতিষ্ঠান, তাই না? তো এখন তার প্রতিষ্ঠান কোথায় অবস্থিত সে সম্পর্কে বলছে। তার প্রতিষ্ঠান হচ্ছে 10,000 বর্গফুট বিস্তৃত। প্রধান নির্বাহী এবং প্রধান প্রকৌশলীর জন্য আলাদা রুম আছে, এবং দেখা যাচ্ছে অন্যান্য যে সমস্ত এমপ্লয়িরা আছে তারা দুই সারিতে বসে, এবং তাদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা ভাবে টেবিলগুলো আলাদা করা আছে 3.5 ফুট লম্বা পার্টিকেল দ্বারা। এনিহাউ, এটা মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে যে সিগমা শিপ বিল্ডার্স প্রাথমিকভাবে শুধুমাত্র 50,000 টন ধারণ ক্ষমতা সম্পন্ন মালবাহী জাহাজ নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করে। 50,000 টন ধারণ ক্ষমতা সম্পন্ন মালবাহী জাহাজ, অর্থাৎ পণ্য বহন করা হবে এরকম একটি জাহাজ সে তৈরি করার বিষয়ে সম্পূর্ণ হলো, সিদ্ধান্ত গ্রহণ করলো। তো মিশ্র বিন্যাস কি? এখানে কোশ্চেনটা হচ্ছে মিশ্র বিন্যাস কি, প্রথম কোশ্চেন। তো এই কোশ্চেনের আনসারটা তো আমরা ডাইরেক্ট বই থেকে পেয়ে যাবো, মিশ্র বিন্যাস কাকে বলে। সো এটা নিয়ে আমরা আর দীর্ঘ আলোচনা করব না। খ নম্বর বলছে পণ্যের প্রকৃতি কিভাবে বিন্যাসকে প্রভাবিত করে। পণ্যের যে প্রকৃতি, নেচার, সেটা কিভাবে বিন্যাসকে প্রভাবিত করে। হ্যাঁ, তো সেটা এরপরে হচ্ছে সিগমা শিপ বিল্ডার্স এর প্রধান কার্যালয়ে কি ধরনের অফিস বিন্যাস ব্যবহার করা হয়েছে? ব্যাখ্যা করো। ব্যবসায়িক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সিগমা শিপ বিল্ডার্স লিমিটেডের উপযুক্ত কারখানা লেআউট কি হবে? যুক্তি সহ ব্যাখ্যা করো। তাহলে দেখো, এই যে ইয়েটা করা হয়েছে, আলোচনাটা এখানে করা হচ্ছে, সেটা হচ্ছে যে তার যে অফিস বিন্যাস, সেই অফিস বিন্যাসটা আসলে কি ধরনের অফিস বিন্যাস করা হয়েছে, এটা হচ্ছে আমাদের মুখ্য আলোচনা। কারণ উপরের দুইটা কোশ্চেনের আনসারটা কিন্তু আমরা ক এবং খ সরাসরি মোটামুটি বই থেকে আমরা পেয়ে যাব, কিন্তু গ নম্বর কোশ্চেনের আনসারটা কিন্তু আমাদের উদ্দীপকের আলোকে তৈরি করতে হবে। তো এখানে বলছে সিগমা শিল্প বিল্ডার্স এর প্রধান কার্যালয় কি ধরনের অফিস বিন্যাস করা হয়েছে? ব্যাখ্যা করো। এই যে দেখো, এখানে 10,000 বর্গফিটের অফিস, তাদের প্রধান প্রধান প্রকৌশলী এবং প্রধান নির্বাহীর জন্য আলাদা দুটি অফিস কক্ষ, দুই কর্নারে এটা তৈরি করা হয়েছে, এবং অফিসের অন্যান্য যে সমস্ত কর্মচারী আছে তাদেরকে দুই সারিতে তারা টেবিল চেয়ার নিয়ে বসেন, এবং তাদের প্রত্যেকের জন্য পার্টিকেল দ্বারা 3.5 ফুট উচ্চতায় মূলত একটা ডিভাইডেড করা হচ্ছে, বিভক্ত করা হচ্ছে। প্রত্যেকের টেবিল থেকে প্রত্যেকের টেবিল 3.5 ফুট একটা ইয়ে করা হচ্ছে, অর্থাৎ পুরো রুমের মতো না হলেও কিন্তু পার্টিকেল দ্বারা মোটামুটি প্রত্যেকের জন্য আলাদা আলাদা অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। তো এটা একটা বিষয়। আর ঘ নম্বর হচ্ছে ব্যবসায়িক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সিগমা শিল্প বিল্ডার্সের উপযুক্ত কারখানা লেআউট কি হবে? যুক্তি সহ ব্যাখ্যা করো। অর্থাৎ এখানে বলছে যেটা
ব্যবসায়িক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সিগমা শিল্প বিল্ডার্সের উপযুক্ত কারখানা লেআউট কি হবে সেটা ব্যাখ্যা করো। এদের যে কারখানা লেআউট সেটা আসলে কি হবে এই বিষয়টা আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। ওকে, তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের মূল আলোচনা। তো এখন আমরা এই গ এবং ঘ নম্বরের আনসারটা কি হবে সেটা আমরা জানবো। ডিয়ার স্টুডেন্ট, দেখো গ, উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানটি যে ধরনের বিন্যাস ব্যবহার করেছে তার নাম হলো অফিস ল্যান্ডস্কেপিং বিন্যাস। ঠিক আছে, অফিস ল্যান্ডস্কেপিং বিন্যাস। অফিস ল্যান্ডস্কেপিং এর আলোকে মূলত এটা আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। তো যে অফিস বিন্যাসের ক্ষেত্রে অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারীদের বড় একটি খোলা কক্ষে রেখে তাদের কাঁধের উচ্চতায় বিভাজন দিয়ে বিন্যাস করা হয়, তখনই তাদেরকে অফিস ল্যান্ডস্কেপিং বলে। এখন আমরা এই যে প্রথমে বললাম যে অফিস ল্যান্ডস্কেপিং মানে কি বলে, অফিস ল্যান্ডস্কেপিং বিন্যাস ব্যবহার করা হয়েছে তাদের অফিসে। তো এখন আমাদের জানতে হবে, ব্যাখ্যা করতে হবে যে অফিস ল্যান্ডস্কেপিং বিন্যাসটা কি। হ্যাঁ, সেটা আমাদেরকে ব্যাখ্যা করতে হবে, এরপরে বিস্তারিত এটা যুক্তি তুলে ধরতে হবে। তাহলে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে যে বিন্যাসের সাহায্যে অফিসের সকল কর্মকর্তা এবং কর্মচারীদের বড় একটি খোলা কক্ষে রেখে, হ্যাঁ, তাদের কাঁধের উচ্চতায়, হ্যাঁ, মানে অর্থাৎ কাঁধের উচ্চতায় বিভাজন দিয়ে বিন্যাস করা হয়। হ্যাঁ, কাঁধ সমান সমান উচ্চতা করে দিয়েই তাদের মূলত আলাদা আলাদা করা হয়ে থাকে। তাদের এক ডেস্ক থেকে আরেক ডেস্ক, মানে ফুললি পুরো রুমের মতো না করে, ফুললি বন্ধ না করে, কিন্তু কাঁধের উচ্চতা রেখে তাদেরকে যখন আলাদা আলাদা ভাবে বিন্যাস করা হয়, আলাদা আলাদা ভাবে তাদেরকে তাদের রুমের মতো করেই সেটাকে সাজানো হয়, তখনই সেটাকে আমরা ল্যান্ডস্কেপিং অফিস বিন্যাস বলে থাকি। ওকে ডিয়ার স্টুডেন্ট, তো এটা ছিল মূলত আমাদের গ নম্বর কোশ্চেনের আনসার। এবার চলে আসো ঘ নম্বর কোশ্চেনে কি বলছে সেটা আমরা দেখব। ঘ নম্বর কোশ্চেন ছিল ব্যবসায়িক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সিগমা শিল্প বিল্ডার্স এর উপযুক্ত কারখানা লেআউট কি হবে, যুক্তি সহ ব্যাখ্যা করো। উপযুক্ত কারখানাটা কি হবে? দেখো, ব্যবসায়িক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সিগমা শিল্প বিল্ডার্স এর স্থির বিন্যাস করতে হবে, স্থির বিন্যাসের আলোকে ব্যাখ্যা দিতে হবে। আচ্ছা, এখন মোট কথা হচ্ছে এরা যদিও তাদের বিন্যাসটা করছিল অফিস ল্যান্ডস্কেপিং বিন্যাস। তো আমরা জানি যে ভারী শিল্পগুলো যখন তারা তাদের কার্যক্রম ফলো করে, তখন সাধারণত যে ধরনের বিন্যাস তারা ব্যবহার করে সেটা হচ্ছে অফিস ল্যান্ডস্কেপিং বিন্যাস। ওকে, এটা আমরা বলেছি আর কি ক নম্বরে, যেটা তারা ফলো করেছে। কিন্তু বেসিক্যালি এই ধরনের শিল্প প্রতিষ্ঠান বা সাধারণত যারা ভারী শিল্প প্রতিষ্ঠান, বিশেষ করে জাহাজ নির্মাণ তাদেরকে কিন্তু এই অফিস ল্যান্ডস্কেপিং বিন্যাস কিন্তু ব্যবহার করা যুক্তিযুক্ত নয়। তো তাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার স্থির অবস্থান বিন্যাস তৈরি করতে হবে তাদের অফিসটা। অর্থাৎ এখানে সবকিছু একটা নির্দিষ্ট নির্দিষ্ট জায়গাতে থাকবে, সবকিছু সেখানে হাজির করতে হবে। অর্থাৎ জাহাজ নির্মাণের জন্য যা কিছু প্রয়োজন সবকিছু সেখানে একটা নির্দিষ্ট জায়গাতে হাজির করা হবে এবং সেখানেই কিন্তু জাহাজটা তৈরি করা হবে। এখানে কিন্তু কোনো জাহাজ তৈরির যে সমস্ত উপকরণ, যা যা প্রয়োজন, যে সমস্ত লোকজন, যে সমস্ত এমপ্লয়ি প্রয়োজন, সবাইকে কিন্তু ওই নির্দিষ্ট প্লেসে হাজির করা হবে, সব উপকরণ সেখানে হাজির করা হবে এবং সেখানেই কিন্তু জাহাজটা তৈরি করা হবে। ক্লিয়ার? তো এই ধরনের বিন্যাসকে আমরা সাধারণত তোমার স্থির অবস্থান বিন্যাস করে থাকি। তো আমাদের এই সিগমা শিল্প বিল্ডার্স যেটা সিগমা শিল্প বিল্ডার্স লিমিটেডের জন্য বেসিক্যালি আমাদের এই স্থির অবস্থান বিন্যাসটা হচ্ছে বেশি যুক্তিযুক্ত। ওকে ডিয়ার স্টুডেন্ট, এটাই জাস্ট বিস্তারিত ব্যাখ্যা করতে হবে এটার আলোকে। এরপরে চলে আসো
হ্যাঁ, এবার আমরা 2 নম্বর কোশ্চেনটা একটু লক্ষ্য করি। ডিয়ার স্টুডেন্ট, সবাই মনোযোগ দিয়ে শোনো। জনাব বাশার সাভারের কাঠগড়া নামক স্থানে একটি গার্মেন্ট শিল্প স্থাপন করেন। কারখানার 4র্থ তলায় কাপড় কাটা হয়, 2য় ও 3য় তলায় কাপড় সেলাই করা হয় এবং নিচতলাতে ওয়াশিং ও প্যাকেটজাত করা হয়। কারখানার সিঁড়ি খুবই প্রশস্ত হয়, শ্রমিকরা সহজে ওঠানামা করতে পারে। তাছাড়া লিফটেরও ব্যবস্থা রয়েছে। শ্রমিকরা যাতে নির্বিঘ্নে কাজ করতে পারে এবং সময় সাশ্রয় হয় তা বিবেচনা করে পাশের খালি জায়গায় একটি খুচরা দোকান স্থাপন করা হয়েছে। শ্রমিকরা এখান থেকে সহজেই তাদের পছন্দ মতো চাল, ডাল, তেল, লবণ ইত্যাদি পণ্য ন্যায্য মূল্যে পেয়ে থাকে। তো এখন একটু খেয়াল করুন, এই উদ্দীপকটা নিশ্চয়ই তোমরা মনোযোগ সহকারে শুনেছ। জনাব, আমি আবার পড়ছি, একটু মনোযোগ সহকারে শোনো, কারণ এটা আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। জনাব বাশার সাভারের কাঠগড়া নামক স্থানে একটি গার্মেন্ট শিল্প স্থাপন করেন। কারখানার 4র্থ তলায় কাপড় কাটা হয়, 2য় ও 3য় তলায় কাপড় সেলাই এবং নিচতলায় ওয়াশিং ও প্যাকেটজাত করা হয়। কারখানার সিঁড়ি খুবই প্রশস্ত হয়, শ্রমিকরা সহজে ওঠানামা করতে পারে। তাছাড়া লিফটেরও ব্যবস্থা আছে। শ্রমিকরা যাতে নির্বিঘ্নে কাজ করতে পারে এবং সময় সাশ্রয় হয় সেটা বিবেচনা করেই পাশের একটি খালি জায়গায় একটি খুচরা দোকান স্থাপন করা হয়েছে। শ্রমিকরা এখান থেকে সহজেই তাদের পছন্দ মতো চাল, ডাল, তেল, লবণ ইত্যাদি পণ্য ন্যায্য মূল্যে পেয়ে থাকে। তো এখন এই কোশ্চেনের আলোকে আমাদের আনসারটা তৈরি করতে হবে। দেখো এখন একটু খেয়াল করে, ক নম্বর হচ্ছে গুদাম বিন্যাস কি? গুদাম বিন্যাস কি? গুদাম বিন্যাস কি, এই প্রশ্নের আনসারটাকে আমরা সরাসরি কিন্তু বই থেকে পেয়ে যাব। গুদাম বিন্যাস কাকে বলে? খ নম্বর হচ্ছে বিন্যাসের উৎপাদন ব্যয় হ্রাসের সহায়ক ব্যাখ্যা করো। বিন্যাসের উৎপাদন ব্যয় হ্রাসের সহায়ক। বিন্যাস বেসিক্যালি মূল বিষয় যেটা, বিন্যাস হচ্ছে উৎপাদন ব্যয় হ্রাসে কিন্তু এটা সহায়ক ভূমিকা পালন করে। তো এটা আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। গ নম্বর বলছে, দেখো উদ্দীপকে কোন ধরনের বিন্যাস অনুসরণ করা হয়েছে সেটা ব্যাখ্যা করো। ঘ নম্বর, সম্প্রতি জনাব বাশারের গৃহীত বিন্যাসের নাম উল্লেখ পূর্বক এ ধরনের সিদ্ধান্তের যৌক্তিকতা বিশ্লেষণ করো। তার মানে জনাব বাশার যে সিদ্ধান্তটা যে গ্রহণ করেছে, বিন্যাসের ব্যবহার করার বিষয়ে যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, এই ধরনের সিদ্ধান্তের যৌক্তিকতা বিশ্লেষণ করো। ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে মূল যে বিষয়টা সেটা হচ্ছে, দেখো গ নম্বর কোশ্চেনটা আগে দেখি আমরা। উদ্দীপকে কোন ধরনের বিন্যাস অনুসরণ করা হয়েছে? আমরা যে উদ্দীপকটার কথা বললাম, এখানে কোন ধরনের বিন্যাস ব্যবহার করা হয়েছে? সরি, এখানে কোন ধরনের বিন্যাস ব্যবহার করা হয়েছে? একটু খেয়াল করো।
আচ্ছা, যেখানে বলছিলাম উদ্দীপকে কোন ধরনের বিন্যাস অনুসরণ করা হয়েছে সেটা ব্যাখ্যা করো। তো এখানে যেটা আমাদের বিন্যাস ব্যবহার করেছি সেটা হচ্ছে প্রক্রিয়া বিন্যাস অনুসরণ করা হয়েছে। হ্যাঁ, আমরা এখানে প্রক্রিয়া বিন্যাস বা প্রসেস লেআউট যেটাকে আমরা বলি সেটা আমরা ব্যবহার করেছি, বা উদ্দীপকে ব্যবহার করা হয়েছে। জনাব বাসার সেটা ব্যবহার করেছেন এবং এর আলোকেই কিন্তু আমাদের এই আনসারটা বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে হবে। আর এরপরে ঘ নম্বর কোশ্চেন দেখো, জনাব বাসার সম্প্রতি গৃহীত বিন্যাসের বলছে সম্প্রতি জনাব বাসারের গৃহীত বিন্যাসের নাম উল্লেখ করব, এই ধরনের সিদ্ধান্তের যৌক্তিকতা বিশ্লেষণ করো। জনাব বাসার সম্প্রতি কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং কিছু লেআউট সে গ্রহণ করেছে বা ফলো করছে, তো সেটা উল্লেখ করবো, এটার যৌক্তিকতা তুলে ধরতে হবে। দেখো, খুচরা কেন্দ্র বিন্যাস অনুসরণ করা হয়েছে, খুচরা কেন্দ্র বিন্যাস অনুসরণ করা হয়েছে, যৌক্তিকতার আলোকে সেটা ব্যাখ্যা করতে হবে। তার মানে হচ্ছে কেন এটা বলা হচ্ছে, কারণ হচ্ছে দেখো, মিস্টার বাসার সে কি করছে, শ্রমিকরা যাতে সহজে ওঠানামা করতে পারে সেজন্য তো সব ব্যবস্থা আছেই, তারপরে নির্বিঘ্নে যেন তারা কাজ করতে পারে, তাদের জন্য টেনশন না হয়, এই জন্য তার যে খালি জায়গা ছিল সেই খালি জায়গাতে একটি খুচরা দোকান স্থাপন করছেন এবং শ্রমিকরা এখান থেকে সহজেই তাদের পছন্দ মতো চাল, ডাল, লবণ, তেল, হ্যাঁ, ইত্যাদি ধরনের পণ্য তারা ন্যায্য মূল্যে সেখান থেকে পেয়ে থাকে। ঠিক আছে, তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের মূল আলোচনা। এখন আসো গুদাম বিন্যাস কি, সেটা তো আমরা কোশ্চেন গুলোতে মোটামুটি আলোচনা করলাম। তো এভাবেই আমাদের আনসারটা তৈরি করতে হবে ইনশাআল্লাহ। ডিয়ার স্টুডেন্ট, নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, আমরা 1 এবং 2 যে ইয়েটা আলোচনা করলাম, উদ্দীপক আলোচনা করলাম, এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা? 1 এবং 2 যে কোশ্চেন আমরা আলোচনা করলাম, উদ্দীপক আলোচনা করলাম, এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা? শুভদীপ, 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 স্যার। হ্যাঁ, কোথায় তোমার এতবার বলা লাগে কেন? আচ্ছা, বলো, এই যে 1 এবং 2 নম্বর যে ইয়েটা আমরা আলোচনা করলাম, সিকিউ যে আমরা আলোচনা করলাম, উদ্দীপক প্লাস কোশ্চেন গুলো আলোচনা করার চেষ্টা করলাম, তো এখানে কোনো কোশ্চেন আছে কিনা? নো স্যার, এই মুহূর্তে স্যার নেই স্যার। কোশ্চেন নাই না? বুঝতে পেরেছো? ইর্তিজা, হ্যাঁ স্যার। ইর্তিজা হাসান, জি স্যার, কোশ্চেন আছে? আপাতত নেই স্যার। আচ্ছা, কোনো কোশ্চেন আপাতত নাই না? স্যার মাইক অফ করা। হ্যাঁ,
3 নম্বর কোশ্চেন হচ্ছে বগুড়ার আকবরিয়া কনফেকশনের ফুড প্রোডাক্টস প্রতিষ্ঠানটি বিভিন্ন শহরে নিজস্ব শোরুমের মাধ্যমে বেকারি পণ্য সামগ্রী বিক্রি করে। চাহিদা বৃদ্ধি পায় উৎপাদিত পণ্য এখন মজুদ রাখার চিন্তা ভাবনা করছে। দেখো একটু ভালো করে খেয়াল করো। বগুড়ার আকবরিয়া কনফেকশনারি ফুড প্রোডাক্টস প্রতিষ্ঠানটি বিভিন্ন শহরে নিজস্ব শোরুমের মাধ্যমে বেকারি পণ্য সামগ্রী বিক্রি করে। চাহিদা বৃদ্ধি পায় উৎপাদিত পণ্য এখন মজুদ রাখার চিন্তা ভাবনা করছে। তো এখন লেআউট কি? কারখানার বিন্যাস বলতে কি বুঝো? আকবরিয়া কনফেকশনারি ফুড প্রোডাক্টস কোন ধরনের লেআউট অনুসরণ করেছে ব্যাখ্যা করো। আকবরিয়া কনফেকশনারি ফুড প্রোডাক্টস কর্তৃক উৎপাদিত পণ্য মজুদ রাখার সিদ্ধান্ত কতটুকু বাস্তবসম্মত বলে তুমি মনে করো, সেটার মতামত দাও। এখন এই কোশ্চেনের ইয়েটা কিন্তু তোমাদেরকে দিতে হবে, আনসারটা একটু হিন্টসটা তোমরা দিবে যে তোমরা আসলে বুঝতে পেরেছো কিনা সেটা আমি দেখতে চাই। তাহলে ইয়েটা তোমরা আবার একটু দেখো। বগুড়ার আকবরিয়া কনফেকশনারি ফুড প্রোডাক্টস প্রতিষ্ঠানটি বিভিন্ন শহরে নিজস্ব শোরুমের মাধ্যমে বেকারি পণ্য সামগ্রী বিক্রি করে। চাহিদা বৃদ্ধি পায় উৎপাদিত পণ্য এখন মজুদ রাখার চিন্তা ভাবনা করছে। কি বুঝতে পেরেছো? তো চাহিদা বৃদ্ধি পায়, তারা মজুদ রাখার চিন্তা ভাবনা করছে। প্রথম দুইটা কোশ্চেনের আনসার তো আমরা বই থেকে পেয়ে যাব। লেআউট কি, কারখানা বিন্যাস বলতে কি বোঝায়, এটা তো সরাসরি আমরা বই থেকে পেয়ে যাবো, এটা নিয়ে সমস্যা নাই। তো গ নম্বর কোশ্চেন বলছে আকবরিয়া কনফেকশনারি ফুড প্রোডাক্টস কোন ধরনের লেআউট অনুসরণ করেছে, এটা ব্যাখ্যা করো। কোন ধরনের লেআউট করছে সেটা একটু ব্যাখ্যা করো। বগুড়ার কনফেকশনারি ফুড প্রোডাক্টস কি করছে? বিভিন্ন শহরে নিজস্ব শোরুমের মাধ্যমে বেকারি পণ্য সামগ্রী বিক্রি করছে। হ্যাঁ, বিভিন্ন শোরুমের মাধ্যমে সে বেকারি পণ্য সামগ্রী বিক্রি করছে। ওকে। তো চাহিদা বৃদ্ধি পায় উৎপাদিত পণ্য এখন মজুদ রাখার চিন্তা ভাবনা করছে। চাহিদা বৃদ্ধি পাচ্ছে, এই জন্য সে উৎপাদিত পণ্য সামগ্রী কি করছে? মজুদ রাখার চিন্তা ভাবনা করছে। তো সে তাহলে আকবরিয়া কনফেকশনারি কোন ধরনের লেআউট অনুসরণ করেছে? কোন ধরনের লেআউট অনুসরণ করেছে এটা কি বলতে পারবে? এটাকে কোন ধরনের লেআউট বলা হয়? বলতে পারবে তোমরা কেউ? একটু তোমাদেরকে বলতে হবে এটা আনসার, তোমরা একটু আইডেন্টিফাই করো। একটু সময় দিলাম, 1 মিনিট, তোমরা ইয়েটা পড়ো, পড়ে একটু আইডেন্টিফাই করো। কি করতে পারবে? গ নম্বর কোশ্চেনের আনসারটা বলো। আকবরিয়া কনফেকশনারি ফুড প্রোডাক্টস কোন ধরনের লেআউট
কি বলতে পারবে? স্যার আপনি বলেন। তা আমি বলে দিলি তো বলেই দিলাম। তো তোমরা তোমাদের কি শিখলে তাহলে এতদিন? সেই শেখাটা কেমনে ইয়ে করবা? আচ্ছা সবাই খেয়াল করো, বগুড়া এটা একটু ভালো করে বুঝে নাও। ভিডিও অফ করা হয়েছে না? আচ্ছা একটু খেয়াল করো সবাই। বগুড়ার আকবরিয়া কনফেকশনারি ফুড প্রোডাক্টস প্রতিষ্ঠানটি বিভিন্ন শহরে নিজস্ব শোরুমের মাধ্যমে বেকারি পণ্য সামগ্রী বিক্রি করে, তাই তো? চাহিদা বৃদ্ধি পায়, উৎপাদিত পণ্য এখন মজুদ রাখার চিন্তা ভাবনা করছে। তো আকবরিয়া কনফেকশনারি ফুড প্রোডাক্টস কোন ধরনের লেআউট অনুসরণ করেছে সেটা ব্যাখ্যা করো। কোন ধরনের লেআউট অনুসরণ করছে বলো? এটাকে বলা হয় প্রসেস লেআউট, প্রক্রিয়া, মানে একটা নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে সে নিজস্ব শোরুম মাধ্যমে সে তার পণ্য সামগ্রী বিক্রি করছে। বিভিন্ন শহরে সে তার নিজস্ব শোরুম সে স্থাপন করছে, তারপরে সেটা বিক্রি করছে। এটাকে আমরা প্রসেস লেআউট বলে থাকি। ওকে, আচ্ছা। তো আকবরিয়া ফুড প্রোডাক্টস কর্তৃক উৎপাদিত পণ্য মজুত রাখার সিদ্ধান্ত আসলে কতটা যৌক্তিক, এই বিষয়টাকে তুমি কিভাবে এটা ব্যাখ্যা করবে? ঠিক আছে, এটা কতটা যৌক্তিক এটা কি বলতে পারবে? আকবরিয়া কনফেকশনারি ফুড প্রোডাক্টস কর্তৃক উৎপাদিত পণ্য মজুত রাখার সিদ্ধান্ত কতটা বাস্তবসম্মত বলে তুমি মনে করো? তোমার মতামত দিতে হবে। এটা কি ওই যে মজুত রাখার চিন্তা ভাবনা করছে, সে স্টোর করে রাখবে, এটা তার এই চিন্তা ভাবনাটা বাস্তবসম্মত নয়। কেন বাস্তবসম্মত নয় এটা ব্যাখ্যা করতে হবে। বাস্তবসম্মত নয়, আমি হিন্টসটা দিয়ে দিলাম, এখন ব্যাখ্যাটা তুমি করবে। কিভাবে করবে? কারণ হচ্ছে, দেখো একটু খেয়াল করো, কারণ হচ্ছে যে এখানে সে কনফেকশনারি ফুড প্রোডাক্টস উৎপাদন করে, কনফেকশনারি এবং ফুড প্রোডাক্টস, যেটা কিন্তু পচনশীল এবং এটা কিন্তু খুব বেশি দিন ধরে রাখা যায় না। তো এখন যদি তুমি স্টোর করে রেখে যদি তুমি সাপ্লাই দিতে চাও, তাহলে কিন্তু সেই প্রোডাক্টটা নষ্ট হয়ে যাবে। এখন এখান থেকে অনেক পণ্য নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ক্লিয়ার? তো সেই কারণে কিন্তু চাইলেই তুমি এটাকে স্টোর করে রেখে এটা বিক্রি করতে পারবে না। এই জন্য বলা হচ্ছে তার এই সিদ্ধান্তটা আসলে বাস্তবসম্মত নয়। এভাবে তোমার এটা ব্যাখ্যা করতে হবে। ওকে, এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। 4 নম্বরটা দেখো, নিম্নের চিত্র দুটি লক্ষ্য করো। এখানে দুইটা চিত্র দেয়া আছে, জরুরি বিভাগ, বহির্বিভাগ, নাক কান গলা বিভাগ, মেডিসিন বিভাগ, রক্ত সঞ্চালন বিভাগ। বহির্বিভাগেও মা শিশু বিভাগ, নিউরোলজি বিভাগ, অপারেশন থিয়েটার। তো এই যে দেখো, তোমার এখানে দুইটা চিত্র দেওয়া আছে, একটা জরুরি বিভাগ এমার্জেন্সি বিভাগ, আর একটা হচ্ছে আউটডোর, একটা হসপিটালের চিত্র। তো জরুরি বিভাগে নাক কান গলা আছে, আবার তোমার মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু জরুরি বিভাগের আন্ডারে কাজ করছে, আবার বহি বিভাগেও কিন্তু কাজ করছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু। ক্লিয়ার? দেখো একটার সাথে একটা রিলেট বা একই জিনিস কিন্তু তোমার, দেখো একটু খেয়াল করে, যে এখানে তোমার জরুরি বিভাগে নাক কান গলাও আছে, মেডিসিন বিভাগ আছে, রক্ত সঞ্চালন বিভাগ আছে, আবার মা শিশু বিভাগ আছে, নিউরোলজি বিভাগ আছে, অপারেশন থিয়েটার আছে। ঠিক একইভাবে বহির্বিভাগেও কিন্তু এই জিনিসগুলো আছে। ওকে, এবার চলে আসো চিত্র খতে। কাঁচামাল সংগ্রহ বিভাগ, মিক্সিং বিভাগ, উৎপাদন বিভাগ, প্যাকিং বিভাগ, ডেলিভারি বিভাগ। চিত্র খতে দেখো এখানে বিভিন্ন ধরনের বিভাগগুলো পর্যায়ক্রমে তারা কাজ করছে। তো এই যে ক এবং খ দুইটা চিত্র, এই চিত্রর আলোকে আমাদেরকে কিছু কোশ্চেনের আনসার তৈরি করতে হবে। সেটা কি দেখো একটু খেয়াল করে। খুচরা বিক্রয় কেন্দ্র বিন্যাস কি? তো এটা তো আমরা সরাসরি বই থেকে পেয়ে যাবো, এটা তো ব্যাখ্যা করার কিছু নেই। খ নম্বর হচ্ছে স্থির অবস্থান বিন্যাসকে কেন ব্যতিক্রমী বিন্যাস বলা হয়? তো স্থির অবস্থান বিন্যাস কি সেটা আগে বলতে হবে, তারপরে কেন এটা ব্যতিক্রম সেটাও আমাদের তুলে ধরতে হবে আলোচনার মাধ্যমে। গ নম্বর দেখো, ক চিত্রটি কোন বিন্যাসকে নির্দেশ করেছে? ওই যে উপরের যে চিত্র, যেটা আমরা দুইটা চিত্র দেখলাম, এটার মধ্যে ক চিত্রটি কোন ধরনের বিন্যাস
ক চিত্রটি কোন ধরনের বিন্যাসের কথা বলছে, আর এরপরে বলছে ব্যাখ্যা করতে হবে। আর ঘ নম্বর হচ্ছে চিত্র খ যে ধরনের বিন্যাসকে প্রকাশ করেছে তার সাথে চিত্র ক এর তুলনামূলক পার্থক্য নির্দেশ করে। তার মানে এখানে ক এবং খ এর যে চিত্র যেটা নির্দেশ করছে সেটা তুলনামূলক যে পার্থক্য সেটা আমাদেরকে তুলে ধরতে হবে। তো ওকে ডিয়ার স্টুডেন্ট, এই হচ্ছে বেসিক্যালি আমাদের ইয়েটা। তো আমাদের গ নম্বর কোশ্চেনের আনসারটা কি বলছে এখানে, গ নম্বর ক চিত্রটি কোন বিন্যাসকে নির্দেশ করেছে। তাহলে কোন বিন্যাসকে নির্দেশ করছে, আমরা এই ইয়েটাতে যেটা আমরা পাই সেটা হচ্ছে প্রসেস লেআউট। অর্থাৎ চিত্র ক কিন্তু একটা প্রক্রিয়া বিন্যাস বলা হয়, এটা প্রসেস। জরুরি বিভাগ বহির্বিভাগে প্রত্যেকটা ডিপার্টমেন্ট দেখো একটা সিস্টেমেটিক ওয়েতে কিন্তু তারা কাজ করছে। তো যে কারণে কিন্তু এই ধরনের বিন্যাসকে আমরা প্রসেস লেআউট বা প্রক্রিয়া বিন্যাস বলে থাকি। ওকে, আচ্ছা, সো এই প্রক্রিয়া বিন্যাসের আলোকে এটাকে ব্যাখ্যা করতে হবে। আর চিত্র ঘ যেটা বলছে যেটা যে চিত্র যে খ যে ধরনের বিন্যাসকে প্রকাশ করেছে তার সাথে চিত্র ক এর তুলনামূলক ব্যাখ্যা করো। আর চিত্র ইয়েটা যেটা বলছে দেখো, চিত্র খ যেটা বলছে এখানে কোন ধরনের চিত্র বিন্যাস সে ব্যবহার করছে, এটা সাধারণত পণ্য বিন্যাস ব্যবহার করা হয়েছে। দেখো কাঁচামাল সংগ্রহ বিভাগ, মিক্সিং বিভাগ, উৎপাদন বিভাগ, প্যাকিং বিভাগ, ডেলিভারি বিভাগ। অর্থাৎ এখানে একটা নির্দিষ্ট পণ্য তোমার উৎপাদন করার জন্য কাঁচামাল সংগ্রহ করা হচ্ছে, তারপর সেটা মিক্সিং করা হচ্ছে, উৎপাদন করা হচ্ছে, প্যাকিং করা হচ্ছে এবং ডেলিভারি দেওয়া হচ্ছে। তার মানে এই ধরনের বিন্যাসকে আমরা পণ্য বিন্যাস বলে থাকি। তো এই পণ্য বিন্যাসের সাথে প্রক্রিয়া বিন্যাসের কোনো পার্থক্য আছে কিনা সেই জিনিসটা আমাদেরকে তুলে ধরতে হবে। ক্লিয়ার? তো সেটা কিভাবে আমরা তুলে ধরবো, এই দুইটা বিন্যাসে অর্থাৎ প্রক্রিয়া বিন্যাস এবং পণ্য বিন্যাসের মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যটা বেসিক্যালি আমাদেরকে আমাদের আলোচনার মাধ্যমে এটা তুলে ধরতে হবে। ক্লিয়ার? তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের প্রক্রিয়া বিন্যাস এবং পণ্য বিন্যাসের মূল বিষয়। অর্থাৎ আমরা 4 নম্বর সিকিউরিটি মোটামুটি বুঝে গেলাম। সেটা হচ্ছে যে ইয়েটা যেটা বুঝলাম সেটা হচ্ছে চিত্র ক তে প্রসেস লেআউটটা ব্যবহার করা হয়েছে, খতে হচ্ছে পণ্য বিন্যাস ব্যবহার করা হয়েছে। ঠিক আছে? তো তাহলে আমরা এখানে গ নম্বরের আনসারটা হচ্ছে যে এখানে মূলত প্রক্রিয়া বিন্যাস ব্যবহার করা হচ্ছে, প্রসেস লেআউট ব্যবহার করা হচ্ছে। কেন সেটা ব্যাখ্যা করতে হবে প্রসেস লেআউটের ইয়েটা আলোকে। আর চিত্র খ যে ধরনের বিন্যাসকে প্রকাশ করেছে তার সাথে চিত্র ক এর তুলনামূলক পার্থক্য। তাহলে চিত্র খ দেখাচ্ছে পণ্য বিন্যাস, অর্থাৎ এখানে পণ্য বিন্যাস ব্যবহার করা হয়েছে। তো চিত্র ক এর সাথে খ এর অর্থাৎ পণ্য বিন্যাস এবং প্রক্রিয়া বিন্যাসের মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যের আলোকে বেসিক্যালি এটা এই আনসারটা আমাদেরকে তুলে ধরতে হবে। ওকে, তো ডিয়ার স্টুডেন্ট, এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের আলোচনা। তোমাদের আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? তোমাদের কারো কোনো কোশ্চেন যদি না থাকে তাহলে আমরা আমাদের ক্লাসের কার্যক্রম এখানে শেষ করবো ইনশাআল্লাহ। কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে তোমাদের? মোহাম্মদ আরহাম নাকি? অর্ধেন্দুর খবর কি আজকে? অর্ধেন্দু কোনো কথাই শুনলাম না।